তোমাকে এইভাবে বলতে পারে এক্সামিন দ্য পেশেন্ট হ্যান্ড। জেনারেল এক্সামিনেশন পেশেন্টের হ্যান্ডের জেনারেল এক্সামিনেশন করো, ঠিক আছে? জেনারেল থেকে আমরা নেইলে কী কী জিনিস দেখি এগুলো তোমরা জানো যে থার্ড ইয়ার থেকে আমরা শিখাই, তাই না? নেইলে আমরা কি দেখি বলো? তারপরে এখানে একটা ক্যাপিলারি ফিলিং, অ্যানিমিয়া দেখে বলছি হাফ অ্যান্ড হাফ নেইল দেখি। নেইলের একটা বক্স আছে ম্যাকুলারের, তাই না? হ্যাঁ, একটা লাইন থাকে, লাইনটা নাম জানো? ভেরি গুড। স্প্লিন্টার হেমোরেজ দেখি। আর এখানে একটা লাইন পাওয়া যায়, বিউজ লাইন বলে, বিউজ লাইন। যে কোনো যদি সিরিয়াস কোনো ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন হয় তখন নেইলের গ্রোথ মাঝে মাঝে গ্রোথ হয়ে যায়, নেইলের গ্রোথ হয় না। তারপরে যখন ইনফেকশনটা আবার রিকভার করে তখন নেইলটা আবার গ্রোথ হয়, তখন ওই জায়গাটা একটা লাইন পাওয়া যায়। নেইল তো আস্তে আস্তে আমাদের বাড়তেছে, তাই না? ওই জায়গাটা একটা লাইন পাওয়া যায়, তখন পরবর্তী লাইনটা এখানে মাঝখানে চলে আসলে বিউজ লাইন বলে, ঠিক আছে? হাফ অ্যান্ড হাফ নেইল পাই আমরা রেনাল ফেলিউরে। দেখা যায় যে অর্ধেক একটু সাদা হয়ে আছে, অর্ধেকই আছে। লিউকোনাইমিয়া মানে হলো পুরোটা সাদা হয়ে যায়। লিউকোনাইমিয়া কোথায় পাই? প্রোটিন কমে গেলে, অ্যালবুমিন বা প্রোটিন হাইপোপ্রোটিনেমিয়াতে আমরা লিউকোনাইমিয়া পাইতে পারি। কয়লোনাইকিয়া কোথায় পাই? কয়লোনাইকিয়া মানে কি? তোমাদের লাগবে পার্টিকুলার মনে করো লিউকোনাইকিয়া আমরা হয়তো সিএলডি থাকলে যদি হাইপোপ্রোটিনেমিয়া থাকে লিউকোনাইকিয়া কোথায় পাওয়া যায়? যেমন কোনো নেফ্রোটিক সিন্ড্রোমে পাওয়া যেতে পারে, সিএলডিতে পাওয়া যেতে পারে। যেগুলা অ্যালবুমিন বা প্রোটিন কমে যাবে সেগুলোতে আমরা লিউকোনাইকিয়া পাবো, তাই না? নেইলটা সাদা হয়ে যাবে। আচ্ছা, আর কয়লোনাইকিয়া কোথায় পাবো? আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সিতে নেইলটা কিরকম হয়? শুধু কয়লোনাইকিয়া হয়? কয়লোনাইকিয়া থাকে, কয়লোনাইকিয়া হলো স্পুন শেপ নেই, চামচ কি তোমরা চা চামচ দেখছো না, এরকম ভিতরের দিকে ঢুকে যায় না? ঠিক এই নেইলটাও ভিতরে তোমার আমি আগের ব্যাচকে দেখাতে পারছিলাম, তখন একটা এখন তো হসপিটালে যাওয়া যাচ্ছে না, তখন একটা রোগী ছিল যে দেখবে যে নেইলটা পুরো ভিতরে এরকম, এখন কার্ভ না, কনভেক্স না, তখন একটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এরকম ভাবে উঠে যাচ্ছে, ঠিক আছে? এটা হলো কয়লোনাইকিয়া। এর সাথে আয়রন ডেফিসিয়েন্সিতে নেইলটা মনে হবে ভঙ্গুর, চাপ দিলে ভেঙে যাবে অথবা ভাঙা ভাঙা থাকবে, তাহলে ভিতর নেই, স্পুন শেপ নেই, আমরা কয়লোনাইকিয়া বলতেছি, ঠিক আছে? এর সাথে যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় রোগীটার, তখন আমরা রোগীটার আর কোন দিকে তাকাবো? এই নেইল ছাড়া তখন তুমি কোন দিকে তাকাবা? আগে কি পাবো আমরা? গ্লসাইটিস পাবো, আমরা ফ্র্যাঙ্ক গ্লসাইটিস পাবো, প্যাপিলা লস হয়ে যাবে, পুরা একদম মনে হবে যে জিহ্বাটা পুরো স্মুথ, ঠিক আছে? এই যে তোমাদের ম্যাকুলার একটা ছবিও আছে প্রথম দিকে, ছবিটা দেখা দিচ্ছি। হ্যাঁ, লাল হয়ে প্লেন হয়ে গেছে, তারপর দেখছো তোমরা? আর কি পাবো? জিহ্বা ছাড়া আর কোথায় দেখবো? এই দুই অ্যাঙ্গেলের এই দুই জায়গায় আমরা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস পাবো। এই জিনিসটা দেখাই দিই। এই দেখো, এই যে বড় একটা ছবি, সবাইকে দেখো, অসুবিধা নেই। দেখতেছো দুই গালের দুই দিকে, তাইলে মনে হচ্ছে যে ঘাড়ের মতো হয়ে গেছে, তাই না? একদম ভাবে বললে, তাইলে এইটা হলো অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। অ্যাঙ্গুলার এখানে স্টোমাটাইটিস হয়েছে, ঠিক আছে? অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। এর সাথে জিহ্বাটা পুরো একদম স্মুথ হয়ে গেছে, স্মুথ শাইনি হয়ে গেছে, এটা হলো তাইলে গ্লসাইটিস। তাহলে গ্লসাইটিস হবে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হবে, এর সাথে আমরা কয়লোনাইকিয়া পাবো, ব্রিটল নেইল পাবো। তাহলে ডায়াগনোসিস কনফার্ম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ কি? এইটা পরেতে যে পুরো ডায়াগ্রাম তোমাদের হেমাটোলজি কতভাবে জানি না, পুরোটা বলে দেবো। আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আমরা কীভাবে, মানে আয়রন কেন হয়, কাদের হয়, কীভাবে হয়? একটা হলো কখনো যদি ফিজিওলজিক্যাল ডিমান্ড বাইরে যায় তখন হতে পারে, যেমন প্রেগনেন্সিতে আয়রন নেই, আমরা আয়রন সাপ্লিমেন্ট দিয়েছি, তোমরা অনেকেই জানো, গাড়িতে পড়ানো হচ্ছে, তাই না? আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দিই। এছাড়াও আয়রন ডেফিসিয়েন্সির কজ বার করতে গেলে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো অ্যাডাল্ট মেল প্লাস, এটা লিখে নাও, অ্যাডাল্ট মেল প্লাস পোস্ট মেনোপজাল উইমেন, ঠিক আছে? অ্যাডাল্ট মেল প্লাস পোস্ট মেনোপজাল উইমেন, এদের এক ধরনের কারণ থাকবে। আর প্রি মেনোপজাল উইমেন বা যাদের মেনোপজ হয়নি এখন, এদের এক ধরনের কারণ থাকবে। প্রি মেনোপজাল উইমেনদের আনটিল আদারওয়াইজ প্রুভড তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ হইল মেনোরেজিয়া, ঠিক আছে? সেটা যে কারণেই হোক না কেন, বুঝতে পারছো? প্রি মেনোপজাল উইমেনদের, কম বয়সের মেয়েদের যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে, তাদের আনটিল আদারওয়াইজ প্রুফ তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ হলো মেনোরেজিয়া, সেটা যে কারণেই হোক না কেন। গাইনিক যে কোনো ফাইব্রয়েড অ্যানিমিয়া আছে অথবা ডিউবি আছে, তোমরা গাইনিক অনেক ডিজিজ করতেছো, তাই না?
যেই কারণেই মেনোরেজিয়া হোক না কেন, অথবা তার নর্মালি মেনোরেজিয়া হয়, এই কারণেই হাইপোথাইরয়েডিজম মেনোরেজিয়া হতে পারে, তাই না? যেই কারণেই হোক না কেন, এই আয়রন ডেফিসিয়েন্সির কজ হলো সেটা। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু ইটসেলফ নট এ ডিজিজ, ঠিক আছে? ইটস এ ম্যানিফেস্টেশন অফ এ ডিজিজ। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজ কি সেটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এছাড়া বাকি সবার জন্যই মনে করো অ্যাডাল্ট মেল আর পোস্ট মেনোপজাল তো মেনোরেজিয়া বলা যাবে, তাই না? তখন তাদের আমরা সার্চ করি হলো, ফার্স্ট সার্চ করি হলো জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। কীভাবে সার্চ করি? তখন তার আমরা হিস্ট্রি নেই। আপনার কি পায়খানার সাথে রক্ত যায়, তার কি মেলিনা আছে কিনা, মেলিনা আছে কিনা হিস্ট্রি নেই, ফ্রেশ ব্লাড যায় কিনা হিস্ট্রি নেই। ফ্রেশ ব্লাড গেলে আমরা কি চিন্তা করি? মনে করো হেমোরয়েডস, একটা হেমোরয়েডস হতে পারে, অ্যালোকেশন হতে পারে না। হেমোরয়েডসে কীভাবে ব্লিডিং হয়? একদম ফ্রেশ হেমোরয়েডসে পেইন হয়, হিউমার্সে একদম মুরগি কাটলে যেরকম রক্ত যায় সেরকম রক্ত যায়, ঠিক আছে? হিউমার্সে ওরকম পেইন হবে না, একদম টপ টপ করে রক্ত পড়বে, ঠিক আছে? তার কাছে হিস্ট্রি হলো তার হিমোরয়েডস আছে কিনা, তার আবার অ্যালোকেশনও আছে কিনা, এই দুটো হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? এছাড়া আপার জিআইটি কোনো ব্লিডিং হয়ে মেলিনা হচ্ছে কিনা, মেলিনা কাকে বলবো আমরা? যখন যা পাবো তাই তোমাদের বলবো। হ্যাঁ, মেলিনা কাকে বলবো এটা লিখে রাখো। মেলিনা হলো ব্ল্যাক ট্যারি স্টুল। ব্ল্যাক ট্যারি স্টুল মানে কি? এটা কিছু ক্রাইটেরিয়া আছে ব্ল্যাক ট্যারি স্টুলে। এক নাম্বার হলো এইটা কালো হবে, ব্ল্যাক হবে, ঠিক আছে? অন্ধকার কিন্তু বলা যাবে না, ঠিক আছে? কালো হবে, ব্ল্যাক। ট্যারি মানে হলো আলকাত্রার মতো। তো আলকাত্রার নেচারটা কিরকম? আলকাত্রা শক্ত না নরম? এইটাই নরম এবং স্টিকি। মনে রাখো কখনো কনস্টিপেশনের সাথে মেলিনা হয় না। যেই রোগী বলবে পায়খানা কালো কিন্তু তার কনস্টিপেশন, পায়খানা শক্ত, সেটা মেলিনা না। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এটা মাথায় ঢুকায় না কিন্তু। পায়খানা কালো কিন্তু কনস্টিপেশন, মেলিনা না। পায়খানা কালো, পায়খানা নরম এবং স্টিকি। স্টিকি কিনা আমরা কিভাবে বুঝবো? পেশেন্টের কাছে হিস্ট্রি নিয়ে বলবে আপনার কি পায়খানাটা একদম, আমাদের বাংলা কথা বলতে হবে রোগীর সাথে, আমরা দেশি ভাষায় বাংলা। আপনার কি পায়খানাটা প্যানের সাথে লেগে থাকে? স্টিকি কিনা এটা জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? তাহলে এটা দিয়ে বুঝবো স্টিকি। তারপর জিজ্ঞেস করতে হবে আরেকটা ক্রাইটেরিয়া, এটা ফাউল স্মেলিং হবে, সিভিয়ার ফাউল স্মেলিং। এটা খুব দুর্গন্ধযুক্ত কিনা রোগীকে জিজ্ঞেস করতে হবে, রোগী বলে দিবে হ্যাঁ খুব দুর্গন্ধযুক্ত। তারপর আরেকটা কথা জিজ্ঞেস করতে হবে, এটা কি পানি দিলে কালো থেকে লাল হয়ে যায় কিনা? মেলিনা হইলে কালো থেকে লাল হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে মেলিনা শেষ। তাহলে মেলিনা হচ্ছে কিনা, তার ফ্রেশ ব্লিডিং যাচ্ছে কিনা হিস্ট্রি নিতে হবে। আবার কোনো অকার জিআই ব্লাড লসও তোমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। যেমন মনে করো তখন আমরা একটা টেস্ট, তখন হচ্ছে রোগী নিজেও দেখতে পারবে না, আমরাও বুঝতে পারবো না, তখন আমরা একটা পরীক্ষা করতে যাই, স্টুল ফর ওবিটি, অকার ব্লাড টেস্ট, স্টুল ফর ওবিটি করতে যাই। অনেক রোগী দেখা যায় মনে করো একটা কোলনে একটা টিউমার হয়েছে, ঠিক আছে? কোলনে টিউমার হতে পারে না, তোমার সার্জারিতে তো অনেক রোগী দেখবে হয়তো কোলনে টিউমার নিয়ে অপারেশন করার জন্য ভর্তি হয়েছে, তাই না? কোলনে টিউমার হচ্ছে অনেকদিন পরে ডায়াগনোসিস, তখন হয়তো বা দেখা গেছে যে এ ধরনের কেস আমাদের দেশে দেখতে পাওয়া যায়, আমাদের ইভালুয়েশন কম হয়। তখন মনে করো একটা রোগী প্রেজেন্ট করতেছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তার কজ খোঁজা হচ্ছে না। কজ খোঁজা হচ্ছে না জন্যই তার কজ খুঁজতে গেলেই হয়তো ধরা পড়ে যাবে তার কোলনে একটা টিউমার আছে। কীভাবে? আয়রন ডেফিসিয়েন্সি কজ তুমি খুঁজতে গেলাম, তার আপার জিআই কোনো কজ পাইলা না, তার কোনো পেটে ব্যথা নাই, পেটে ব্যথা আপার অ্যাবডোমেন পেটে পেইন হলে পিইউডি হইতে পারে, তাই না? মনে রাখো ব্লিডিং না হইলে, ছেলে মানুষ আর পোস্ট মেনোপজাল উইমেন ব্লিডিং না হইলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সাধারণত হয় না, ঠিক আছে? হয় আরও যে একটা কারণ আমি বলবো। ব্লিডিংগুলো ঠিক হবে তোমরা বুঝতে পারতেছো। আপার যে ব্লিডিং ঠিক হবে হলো পেপটিক অ্যাসিড দিয়েছে, তাই না? কিন্তু আস্তে আস্তে একটু করে ব্লিডিং হয়, এখান থেকে আয়রন অ্যানিমিয়া হতে পারে। যদি স্টোমাকে একটা ক্যান্সার থাকে, সি স্টোমাক হয়, ওইখান থেকে স্টোমাক থেকে ব্লিডিং হতে পারে, তোমরা জানো, তাই না? যদি রোগীদের সিএলটি হয়ে ভ্যারিসিয়াল ব্লিডিং হয় মাঝে মাঝে, তাহলে সেখান থেকেও হতে পারে। আবার তুমি এখন পরের জিআই ট্র্যাক্টের নিচে যাইতে থাকে, যদি মনে করো সাধারণত টিউমার কোথায় হয় বেশি? কোলনে হয়, তাই না? কোলন থেকে তোমার ব্লিডিং হচ্ছে, তোমার হেরাতোপেট্রাসে টিউমার আছে, এখানে ওগুলো তো ম্যানিফেস্টেশন আরও থাকবে। কিন্তু কোলনের যেটা প্রেজেন্ট করা টিউমার, ওইটাও সাধারণত কোনো ম্যানিফেস্টেশন কম থাকে, পেইন থাকতে পারে, এর সাথে তার ব্লিডিং হবে। ব্লিডিংটা এত বেশি ব্লিডিং হবে না, খুব অল্প ব্লিডিং হবে, যে ব্লিডিংটা আবার আমরা চোখে দেখতে পারবো না, ঠিক আছে? মেলিনা বা ইয়ার মতো হবে না। তখন আমরা তাকে রোগীটাকে মনে করি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পাইলাম, তখন আমরা স্টুল ফর ওবিটি করতে দিই। স্টুল ওবিটি পজিটিভ আসলো, তখন আমরা তাকে যদি আপার জিআই এর কোনো ইয়া না থাকে, তখন আমরা তাকে কলোনোস্কোপি করবো। কলোনোস্কোপি করে দেখা যায় তার একটা হয়তো টিউমার থাকতে পারে, ঠিক আছে? সহজ কথা বুঝতে পারছো? তাহলে যে কোনো ব্লিডিংয়ে কমবে। এছাড়া আর কিসে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে? হুকওয়ার্ম ইনফেস্টেশন, এটা তোমরা থার্ড ইয়ার থেকে জানো, তাই না? থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে জানো হুকওয়ার্ম ইনফেস্টেশন। তাইলে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগী পাইলে পরবর্তীতে তাকে আমরা এমপেরিক্যালি, অনেক রোগীকে দেখবো, অনেক স্যারের প্রেসক্রিপশনও দেখে এমপেরিক্যালি আমরা তাকে অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল আমরা খাওয়াই দিই। আমরা তো জানি না সবগুলো কি বোঝা যায়, খাওয়াই দেবো, ইমপ্রুভ হওয়া যায় কথা, তাই না? তাহলে একটা কারণ হলো হুকওয়ার্ম ইনফেস্টেশন।
ঠিক আছে? তাহলে একটা গেল তার যে জিআই ট্র্যাক্টে যে কোনো ব্লিডিং হইলে হইতে পারে, তার রুকম ইনফেকশন হইতে পারে। কমন আরেকটা কজ আছে আমাদের দেশের জন্য, আমাদের দেশে প্রোটন পাম্প ইনহিবিটর টিপিআই মিস ইউজ করা হয়, বুঝতে পারছো? ক্রনিক এটা নতুন বইগুলোয় চলে আসছে, এটা নিয়ে স্টাডিংস অনেক। তোমার নতুন ক্রনিক পিপিআই ইউজ করলে কেউ যদি অনেক দিন ধরে পিপিআই খায়, পিপিআই আয়রনকে অ্যাবজর্পশন হইতে দেয় না, ঠিক আছে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট নষ্ট করে দেয়, আয়রনকে অ্যাবজর্পশন হইতে দেয় না, তখন ক্রনিক পিপিআই ইউজ করলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এটাও তাহলে একটা হিস্ট্রি নিয়ে রাখতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? তবে যদি প্রি মেনোপজাল উইমেন হয় আনটিল আদারওয়াইজ প্রুফ, তাদের কারণ হলো মেনোপজ, ঠিক আছে? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শেষ, পারবা বলতে মোটামুটি? ট্রিটমেন্ট কী হয়ে দিয়ে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে, আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে। আমরা নর্মালি ওরাল আয়রন সাপ্লিমেন্ট দিব। ওরাল আয়রন কীভাবে পাওয়া যায়? আয়রন ফেরাস সালফেট পাওয়া যায়, ফেরাস পাওয়া যায়, ফেরাস অ্যাসকর্বেট পাওয়া যায়, ফেরাস গ্লুকোনেট পাওয়া যায়, ফেরাস টিউমারেট পাওয়া যায়, সবগুলো পাওয়া যায়। আমরা সাধারণত ওরালি খেতে দিই রোগীকে। কোনো রোগীকে ওরালি সে সহ্য করতে পারে না আয়রন। এটা লিখে নাও। আবার আরেকটা জিনিস লিখে নাও, কী কী ড্রাগ জিআই ইরিটেশন করে। জিআই ইরিটেশন মানে কি? স্টোমাক ইরিটেশন, এটা লিখে নাও। কী কী ড্রাগ জিআই ইরিটেশন করে? একটা হলো এনএসআইডি। তোমরা জানো এনএসআইডি খেলে গ্যাসের ওষুধ খেতে হয়, তাই না? তাহলে এনএসআইডি, স্টেরয়েড। তারপরে লেখা হলো এই আয়রন সাপ্লিমেন্ট। আয়রন দিলে এনএসআইডিতে যেরকম জিআই ইরিটেশন হয়, আয়রন সাপ্লিমেন্টে একই রকম জিআই ইরিটেশন হয়, ঠিক আছে? আয়রন। তারপরে লেখা হলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। যে কোনো আমরা যে সাপ্লিমেন্টগুলো দেয় এগুলো সবগুলোই জিআই ইরিটেশন করে। এছাড়া পটাশিয়াম। এই চারটা জিনিস, এই পাঁচটা জিনিস মনে রাখবাই, হ্যাঁ? এনএসআইডির মতো এগুলো জিআই ইরিটেশন করে, ঠিক আছে? তাইলে তাকে আমরা আয়রন সাপ্লিমেন্ট ওরালি দিব। সে যদি মুখে কখন দিব? আমরা খাওয়ার পরে খেতে দিব, খাওয়ার আগে কিন্তু আয়রন দেওয়া যাবে না। তাহলে কিন্তু এনএসআইডিতে যেরকম পেট ফোটা হয়ে পারফোরেশন হতে পারে, আয়রনও হইতে পারে। আয়রন এর উপর এই পরিমাণ জিআই ইরিটেশন করে, ঠিক আছে? খালি পেটে আয়রন খাইতে দেওয়া যাবে না, ভরা পেটে খেতে দিতে হবে, ঠিক আছে? তাহলে ভরা পেটে খাইতে দিতে হবে। আয়রন কার সাথে অ্যাবজর্পশন হয়? ভেরি গুড, দেখতে পারো ভিটামিন। আয়রন একা অ্যাবজর্পশন হয় না, আয়রন ভিটামিন সির সাথে অ্যাবজর্পশন হয়। এই জন্য যখন আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে তখন রোগীটাকে একই সাথে বলতে হবে আপনি এই আয়রন ট্যাবলেটটা 1 গ্লাস লেবুর শরবত দিয়ে অথবা কমলার জুস দিয়ে যে কোনো কিছুতে আপনি গিলে খান, বুঝতে পারছো? কমলার জুস অথবা লেবুর শরবত দিয়ে খাইলে হবে। লেবুর শরবত দিয়ে আয়রন ট্যাবলেটটা খেয়ে ফেলবে। ভাত খাওয়ার পর লেবুর শরবত দিয়ে, বা শুধু লেবুটা পানির মধ্যে ফুলায়, শরবত মানে চিনি লাগবে না, লেবুটা পানির মধ্যে ফুলায় আয়রন ট্যাবলেটটা খেয়ে ফেলবে। তাহলে ভিটামিন সি পাইলো। ভিটামিন সি আয়রনকে অ্যাবজর্পশন করতে হেল্প করবে, তাইলে ব্লাডে যাবে। নাইলে দেখা যাবে যে বেশিরভাগ আয়রন পায়খানার সাথে বের হয়ে যায়। আয়রন খাইলে কিন্তু ইটসেলফ আয়রন স্টুলকে ব্ল্যাকিশ করে ফেলে, কিন্তু সেটা কিন্তু আবার ম্যালিনা না, সেটা হলো তখন কনস্টিপেশন হবে। আয়রন কনস্টিপেশন করে, বুঝতে পারছো? কেউ যদি এই সাইড ইফেক্টগুলো একেবারে সহ্য করতে না পারে তখন তাকে আমরা আইভি আয়রন দিতে পারবো। এছাড়া একটা লিখে রাখো আইভি আয়রন কাদের দিবে। একটা হলো কেউ যদি একেবারে সহ্য করতে না পারে তাকে দিবে। যদি মনে করো পেশেন্ট প্রেগনেন্ট হয়, তাকে আমরা ওরাল আয়রন দিব না, তাকে আমরা আইভি আয়রন দিব। প্রেগনেন্ট পেশেন্টদের জন্য আমরা আইভি আয়রন দিব, ঠিক আছে? এছাড়া মনে করো ওল্ডার এজ, বেশি বয়স, 60-65 বছরের বেশি বয়স, তারা সাধারণত সহ্য করতে পারে না, তাদের আমরা অনেক সময় আইভি আয়রন দিই। এছাড়া কিছু কন্ডিশন আছে, যেমন হার্ট ফেলিউর হয়েছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়া অসিভিয়ার হয়। যেমন আমরা রোগী পাই, গতকালকে একটা রোগী পাইছি তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়, তার হিমোগ্লোবিন 5.3 নেমে আসছে, ঠিক আছে? কোনো কারণ নেই, পিডিএফ করানো হয়েছে, রোগীর ফেরিটিক করাইছি, রোগীর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, কম বয়সী মেয়ে, 18 বছরের মেয়ে, তার 5.3 নেমে আসছে আয়রন অ্যানিমিয়া। তাই সেক্ষেত্রে যদি এই পরিমাণ অ্যানিমিয়াতে অনেকে হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেখা যাবে যে অ্যানিমিয়া হয়ে গেছে, এর সাথে তার দুই পায়ে পানি চলে আসছে, তাহলে অ্যানিমিক হার্ট ফেলিউর একটা টার্ম তো আছে, তাই না? তাহলে যদি রোগী হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করে তখন আমরা আইভি দিব না, তখন আমরা প্রথমে ব্লাড ট্রান্সফিউশন করব, ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন নাই, শুধুমাত্র একটা মেইন ইন্ডিকেশন হলো অ্যানিমিক হার্ট ফেলিউর, বুঝতে পারছো? অ্যানিমিক হার্ট ফেলিউর কী ধরনের ব্লাড ট্রান্সফিউশন করতে হবে বলো? তোমরা তো অনেকেই মনে করো যে সন্ধানী বা মেডিসিন ক্লাব চালাচ্ছ, তাই না? কী ধরনের ব্লাড তখন তোমাদের ইয়া করে ম্যানেজ করে দিতে হবে না। রোগীটা কী দরকার? রোগীটার কি আর কিছু দরকার? প্লাজমা দরকার। আর এমনি হার্ট ফেলিউর, হার্ট তার এইটা লোড নিতে পারতেছে না, তাই না?
তাহলে তাকে কি প্যাকড আরবিসি দিতে হবে, তাকে প্যাক সেল দিতে হবে, প্যাকড আরবিসি দিতে হবে, ঠিক আছে। হার্ট ফেলিউর এটা মনে রাখবা, যেই সব রোগীর হার্ট ফেলিউর সেই সব রোগীকে কোনোদিন আমরা প্লাজমা সহ ব্লাড দিব না, মনে থাকবে, তাদের আমরা প্যাকড আরবিসি দিব। এবং যে রোগীটা হার্ট ফেলিউর আছে তাকে আরবিসি, এই প্যাকড আরবিসি দেওয়ার পর আমরা কি দিব, এই ক্ষেত্রে জানি যে তার শ্বাসকষ্ট জানি আরো বেশি না হয়, প্যাকড আরবিসি দেওয়ার পর যেসব রোগী এমনি হার্ট ফেলিউরের রোগী তুমি তাকে আরবিসি দিছো বা এই প্যাকসেল দিছো, তার হার্ট ফেলিউর মানে কি তার শ্বাসকষ্ট আছে, তাই না? তাই তুমি আরবিসি দেওয়ার পরও তার শ্বাসকষ্ট আরেকটু বাড়তে পারে প্রথমে, এটা জানি না হয় কি দিব, ডায়োরেটিক্স, ভেরি গুড, আমরা ডায়োরেটিক্স দিব, আমরা ডায়োরেটিক্স দিব, ডায়োরেটিক্স দিয়ে তার হার্ট ফেলিউরটা যখন অ্যাগ্রাভেট না করে সেটা তখন হইতে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই মনে রাখবে যে আমরা হার্ট ফেলিউরে ব্লাড ট্রান্সফিউশন করবো, বাকি কন্ডিশনগুলোতে আমরা আইভি, এই কন্ডিশনগুলো আইভি দিব, কিন্তু মোস্ট অফ কেসেই আমরা ওরালি দিব, ওরালি দিয়েই ম্যানেজ করা যায়। ওরালি দিয়ে এরকম আমরা পাই কি হিমোগ্লোবিন 4.4, এখান থেকে ওরালি দিয়ে 1 মাসের মধ্যে হিমোগ্লোবিন অনেক বেড়ে যায়, ঠিক আছে। তুমি 1 থেকে 2 মাসের মধ্যে হিমোগ্লোবিন নর্মালে নিয়ে আসতে পারো আয়রন দিয়ে, ভয় করার কিছু নেই, শুধু আয়রন দিয়ে। যদি ব্লাড ট্রান্সফিউশন করতেই হবে না, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে হার্ট ফেলিউর থাকে, নাইলে দরকার নেই, ঠিক আছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা আইভি দিব, নাইলে ওরালি দিব। তাহলে আয়রন অ্যানিমিয়া শেষ, এক্সামিনেশন থেকে একটু পড়াই পেলাম, বুঝতে পারছো তুমি? আচ্ছা, তাইলে এখন এরপর চলে আসো আমরা এই নেইলে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো ক্লাবিং। ক্লাবিং এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লাবিং আমরা এক্সামিন করার সময় কয়েকটা জিনিস দেখি, বলতে পারবা কি কি জিনিস দেখি? 3টা পয়েন্ট দেখি। এক নম্বর হলো ভেরি গুড, এক নম্বর হলো অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেল দেখি। এই যে দেখো ওর নেইলটা দেখো, ওর নেইলটা, এই যে নেইলটা যেখানে নেইল বেডের সাথে লাগছে এটা হলো নেইল বেড। নেইল বেডে আমরা এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা নর্মালি কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি আর কি, অ্যারাউন্ড 180 ডিগ্রি বা তার থেকে একটু কম হতে পারে, ঠিক আছে। 180 ডিগ্রি বা তার নিচে হবে, ঠিক আছে। 180 বা 180 নিচে হবে, ঠিক আছে, 180 নিচে হবে। কিন্তু এই যে অ্যাঙ্গেলটা যদি কারো ক্লাবিং হয়, ক্লাবিং হয়ে এই ইয়াটা কি হবে, আঙুলটা কি হবে? ফুলে যাবে না, ড্রামস্টিক অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে, বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে, কমবে না, কমে যাবে, বাড়বে না, বাড়বে, কমে। এটা নিয়ে কিন্তু খুবই ঝামেলা, এটা কিন্তু আমাদের প্রবলেম জিজ্ঞেস করে, এটা নিয়ে খুবই ঝামেলা। এই যে লোকটাও, এই যে লোকটা, ওর আঙ্গুলের আমরা অ্যাঙ্গেলটা কোন জায়গাটায়, এই তো তোমরা দাগ, তাই না? এইখানে আমরা অ্যাঙ্গেলটা দেখবো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? নর্মালি আমরা ধরতেছি 180 বা তার নিচে, তাহলে আঙ্গুল ফুলে গেলে ইয়া কি হবে, অ্যাঙ্গেল কি হবে? কেমন ভাবে বলো তো, ব্যাখ্যা দাও। ফুলে গেলে তো দাগ, এই দিক অ্যাঙ্গেল তো নিচের দিকে করবো না, আমরা অ্যাঙ্গেল উপরের দিকে করবো। আঙ্গুল ফুললে অ্যাঙ্গেল কমে যাবে, কনফার্ম। তুমি অ্যাঙ্গেল বলতে বেড়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি ওর কথা পাইনি না, অ্যাঙ্গেল বেড়ে যাবে কেন? কেন কম রেখে দাও বলো। নেল বেড সুইলিং এ কোন দিকে যাবে? উপরের দিকে না, তোমার এটা অ্যাঙ্গেল নেল বেড সুইলিং হয়ে এটা কখনো উপরে উঠবে না, নেল বেড সুইলিং হয়ে এটা নিচের দিকে নামবে, বুঝতে পারছো? দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, সব ক্লাবিং দেখলেই বুঝতে পারবা, ইয়াতে গেলেও ক্লাবিং দেখলেই বুঝতে পারবা। এই জন্য তো এই বইটা লাগবে, ছবিগুলো দেখলে এই দেখাচ্ছি তোমাদের। পেজ নাম্বার হলো 25, মোবাইল থাকলে মোবাইলে বের করে ফেলো। এই দেখো সবাই, দেখো, দেখছো অ্যাঙ্গেল কোন দিকে গেছে? নিচে দিয়ে গেছে, এটা এখন সবাই দেখে ভালো, কোন দিকে গেছে? আঙ্গুল ফুলছে না, এই যে কোন দিকে ফুলছে? বুঝছি, নিচে নেল বেড নিচে দিকে ফুলছে, নিচের দিকে ফুলছে, দেখছো সবাই, দেখছো? তাহলে অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল বেড়ে যাবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হলো অ্যাঙ্গেল বাড়বে, অ্যাঙ্গেল 190 ডিগ্রি বেশি হতে হবে ক্লাবিং, ঠিক আছে। নেল বেড অ্যাঙ্গেল ইজ মোর দেন 190 ডিগ্রি। এই দেখো, এই যে এখানে ম্যাকলারে তোমার দেখাও আছে, ছবিও দেখানো আছে, নর্মালি 180 ডিগ্রি বা এর চেয়ে কম, তাই না? ঠিক আছে, নর্মালি 180 ডিগ্রি বা এর চেয়ে কম, কিন্তু যদি এটা নিচের দিকে চলে যায় তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে। তাহলে 3টা ক্রাইটেরিয়া লিখে নাও, ম্যাকলার আসার আগে লিখে নাও। 1 নম্বর ক্রাইটেরিয়া লেখো, নেল ফোল্ড অ্যাঙ্গেল ইজ মোর দেন 190 ডিগ্রি, 190 ডিগ্রির চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি বলে নিই, এই জিনিসটা তোমার আনিস স্যার কাজ করছে না,
আনিবে না? তাহলে অন্য ব্যাচকে দিয়ে এই জিনিসটা আনিস স্যারের কাছে একটু জিজ্ঞেস করবা, ঠিক আছে? আমি এই একই জিনিস এডিশন তো এই জিনিস আগে থেকে এডিশন একটু কনফিউশন হয়, আগে এইভাবে ক্লিয়ারলি বলা ছিল না কোনোভাবে। গতবার গত ইয়াতে একটা স্টুডেন্টের একজনের পরীক্ষায় এই ক্লাবিং নিয়ে ওকে তো আমরা শিখাই দিই, আমি তো শিখাই দিচ্ছি সবাইকে, এখন তোমরা সবাই জেনে গেছো 190 ডিগ্রি বেশি হবে, তাই না? অনেক সময় স্যাররাও হেজিটেশনের মধ্যে পড়ে যায়, অনেকদিন স্যার হয়তো ইয়ার দেখে নাই, তোমরা স্যারকে জিজ্ঞেস করবা অথবা স্যারকে দেখাবো স্যার এটা আমরা কী বলবো, ওই সময় স্যার ওরটা মানে নাই, এই জন্য আমি তোমাদের বলে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার কি অরিজিনালটাই বইয়েরটাই হয়তো স্যার মানে নাই, এটা স্যারকে আবার বলতে যাবে না তোমরা। গতবার তাও আমি স্যারকে কারেকশন করছি, স্যার নতুন 190 ডিগ্রি উপর আছে, স্যারকে আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, তাইলে 1 নম্বর ক্রাইটেরিয়া হলো নেল ফোল্ড অ্যাঙ্গেল মোর দ্যান 190 ডিগ্রি হবে, ঠিক আছে? 2 নম্বর ক্রাইটেরিয়া হলো ইন্টারফ্যালেঞ্জিয়াল ডেপথ রেশিও আছে, ইন্টারফ্যালেঞ্জিয়াল ডেপথ রেশিও। এই ডেপথ রেশিওটা হলো সবাইকে দেখাবো, দেখো এখানে 1 আর 2 দিয়ে দুইটা দাগ টানা আছে, তাই না? 1 আর 2 দিয়ে দুইটা দাগ টানা আছে না? টানা আছে। দেখো ওর এই নখে ওর নখটা কোন জায়গায় মোটা বেশি, এখানে মোটা বেশি না এখানে মোটা বেশি? এইখানে মোটা বেশি। নখটা আস্তে আস্তে মোটা হয়ে পরে পিছন নিয়ে নখের এখানে এসে চিকন হয়, তাই না? তাইলে একটা আমরা ভার্টিক্যাল লাইন টানবো, এটা কি জয়েন্ট? ডিআইপি, তাই না? তাহলে একটা ভার্টিক্যাল লাইন টানবো ডিআইপি তে, একটা ভার্টিক্যাল লাইন টানবো আমরা নেল ফোল্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে কোন ভার্টিক্যাল লাইনটা বড়? বড় নেল ফোল্ড অ্যাঙ্গেল এটা ছোট, কারণ নখ আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে নরমালি, তাই না? তো যখন তাইলে আমরা যদি এইটাকে নেল ফোল্ড অ্যাঙ্গেলের ভার্টিক্যাল লাইনটাকে এই ডিআইপির এই ভার্টিক্যাল লাইনটা দ্বারা ভাগ করি, তাইলে রেশিওটা একের নিচে হবে, কারণ এটা ছোট এটা বড়, তাই না? বুঝতে পারো না? আচ্ছা, যখন ক্লাবিং হবে তখন যখন আমরা এরকম ভার্টিক্যাল লাইন টানবো তখন এইখানকার এই জায়গাটা তো মোটা হয়ে যাচ্ছে, তাই না? কারণ এইখানকার ভার্টিক্যাল লাইনটা বড় হয়ে যাবে না? তখন যদি আমরা ভাগ করি তখন এই মোর দেন 1 হয়ে যাবে, তাই না? তাইলে আরেকটা ক্রাইটেরিয়া হলো ইন্টারফ্যালেঞ্জিয়াল ডেপথ রেশিও ইজ মোর দেন 1, ঠিক আছে? এটা তো এখানে দেখানো আছে, এই নেল ফোল্ড অ্যাঙ্গেলের এখানেও এই দুটো দেখানো আছে, 1 2 দিয়ে দেখানো আছে। দেখো প্রথম নরমাল অ্যাঙ্গেলে 2 2 নাম্বারটা ছোট 1 বড়, আর পরেরটাতে ক্লাবিং অ্যাঙ্গেলে 2 নাম্বারটা বড় 1 ছোট, ঠিক আছে? তাহলে এটা হলো ইন্টারফ্যালেঞ্জিয়াল ডেপথ রেশিও। আর এটা হলো শ্যামরোজ উইন্ডো টেস্ট, ঠিক আছে? 3 নাম্বার ক্রাইটেরিয়া হলো শ্যামরোজ উইন্ডো সাইন ইজ অ্যাবসেন্ট, উইন্ডো থাকা যাবে না। যেমন উইন্ডো সাইন আমরা কিভাবে দেখবো? তোমার রোগীকে নিয়ে এক্সামিন করার সময় তোমার রোগীর হাত নিয়ে টানা হেঁচা করা লাগবে না। এই 3টা জিনিস তো আমরা দেখবো। আমরা কিভাবে দেখবো? রোগী মনে এরকম আছে, তুমি সালাম দিলাম, সালাম দিয়ে তুমি রোগীকে প্রথমে হাতটা তুলে নিলো, 2 হাতে তুলে নিলাম না, 2 হাত তুলে নিয়ে তোমার হাতে রাখবা, অ্যাঙ্গেল বোঝার জন্য অ্যাট দ্য লেভেলে তুমি তাকাবা, তাকায় অ্যাঙ্গেলটা দেখে নিবা সবগুলো আঙ্গুলের, হ্যাঁ অ্যাঙ্গেলটা দেখে নিবা, ঠিক আছে? একই সাথে তুমি তার ডেপথ রেশিও বুঝে নিবা, মোটামুটি একই দুটো অ্যাঙ্গেল আর ডেপথ রেশিও একই সাথে বোঝা যাবে, ঠিক আছে? একই সাথে বুঝে নিবা, এইভাবে দেখে নিবা, অ্যাট দ্য লেভেলে এসে কিন্তু দেখতে হবে, উপর থেকে কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? মনে থাকবে তো? এটা কিন্তু আমরা খেয়াল করে। আচ্ছা, তারপর তোমাকে কী করতে হবে? তারপর তোমাকে পেশেন্টকে বলতে হবে আপনি আঙ্গুল দুইটা এরকম করেন, বুড়ো আঙ্গুলটা বলতে হবে, হ্যাঁ? বললে পেশেন্টই দেখাবে, তাও তুমি একটু নিয়ে এই যে ইয়া করবা, দেখো ওর উইন্ডো প্রেজেন্ট, তাহলে সাপোজ উইন্ডো প্রেজেন্ট, তাহলে সাপোজ উইন্ডো সাইন যদি অ্যাবসেন্ট হয় তাহলে লাইটলি ক্লাব। যদি এই আঙ্গুল না করে এই আঙ্গুলও করতে পারো, এরকম করে হাত বাঁকাবা না, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়। ওই সময় যে আমি বারবার বলছি না, এই জন্য নিজেদের মধ্যে বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি সময় থাকতো আমি তোমাদের অনেককে দিয়ে করানোর চেষ্টা করতাম, তাহলে কী করতে হবে? খালি বলবো এরভাবে লাগে, এবার হাত বাঁকা উল্টা দিকে করতে হবে, এভাবে লাগে, তাহলে ওরা এটার মধ্যেও স্যার উইন্ডো প্রেজেন্ট, ছোটো হলো উইন্ডো প্রেজেন্ট, এই অ্যাঙ্গেলটাতে ছোটো থাকবে উইন্ডো প্রেজেন্ট, এটাতে বড় থাকবে তাহলে উইন্ডো প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে দুইটা দিয়ে দেখবো আর উইন্ডো প্রেজেন্ট, উইন্ডো প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো ফ্লাকচুয়েশন টেস্ট। ক্লাবিংয়ের ক্রাইটেরিয়ার জন্য ফ্লাকচুয়েশন টেস্ট দরকার নেই। ক্লাবিংয়ের ক্রাইটেরিয়া 3টে, ইন্টারফ্যালেঞ্জিয়াল ডেপথ রেশিও, নেল ফোল্ড অ্যাঙ্গেল, আরেকটা হলো ফ্লাকচুয়েশন। দেখার সময় আমাদের 3টা আঙ্গুল লাগবে, এই যে 3টা আঙ্গুল, ঠিক আছে? এই 3টা আঙ্গুল লাগবে। আমরা প্রথম আঙ্গুলটাকে এটা কি পিআইপি, না সরি হ্যাঁ পিআইপির উপর ফিক্সড করবো। এই যে আমাদের এটা কি মিডল ফিঙ্গার দিয়ে আমরা এই পেশেন্টের পিআইপি এই জায়গাটা ফিক্সড করবো,
ফিক্সড করে আমাদের দুই বুড়া আঙ্গুল এই ফিঙ্গার পাল্পের এইখানে রাখবো, আর দুইটা ইন্ডেক্স ফিঙ্গার আমরা এখানে রাখবো। হ্যাঁ, নেল ফোল্ড অ্যাঙ্গেল, ডিআইপিতে না, নেল ফোল্ড অ্যাঙ্গেল, ডিআইপিতে না, নেল ফোল্ড অ্যাঙ্গেলে কি, ঠিক আছে, নেল ফোল্ড অ্যাঙ্গেল, ইন্ডেক্স ফিঙ্গার নেল ফোল্ড অ্যাঙ্গেল, তোমার ফিঙ্গার বুড়া আঙ্গুল ফিঙ্গার পাল্পে, আর এটা দিয়ে ফিক্সড করবো। দিয়ে আমরা ক্রস ফিল, এইদিকে চাপ দিব, এইদিকে বুড়ো আঙুল দিয়ে ফিল করবো, আবার বুড়ো আঙুল দিয়ে চাপ দিব, এই আঙুল দিয়ে ক্রস ফিল করবো। ওর তো ক্লাবিং নাই, ওটা ফিল করা কিছু যাবে না। ক্লাবিং থাকলে সেখানে একটা দিকে চাপ দিলে আরেকটা প্রেশার আসবে, এদিক থেকে চাপ দিলে এদিকে প্রেশার আসবে। হ্যাঁ, নেল বেডও ফিল করা যাবে, আর নেল বেডে চাপ দিলে এটাও ফিল করা যাবে। বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, এটা তো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? কোনো কোশ্চেন এটা নিয়ে? তাহলে তাহলে ক্লাবিং কেন হয়? ক্লাবিং এক নাম্বার লেখা হলো, এক নাম্বার লেখা হলো তোমার রেসপিরেটরি কজ, রেসপিরেটরি কজের মধ্যে এক নাম্বার কজ কোনটা বলো? ব্রঙ্কিয়ালাইটিস, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়ালাইটিস, ভেরি গুড। বলো তারপর টিভিতে রেয়ার কেন হয়? পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি ফাইব্রোসিস। তারপরে আগে পাঁচটা লেখো, আরেকটা বলো। ব্রঙ্কিয়াল কার্সিনোমা লেখছো, তারপর লাং অ্যাবসেস লেখছো, ব্রঙ্কিয়ালাইটিস লেখছো, পালমোনারি ফাইব্রোসিস লেখছো, আরেকটা বলো করবা। হ্যাঁ, পালমোনারি টিউবারকুলোসিস রেয়ারলি হলো তোমাদের ডেভিডসনে কিন্তু এক নম্বরে পালমোনারি টিউবারকুলোসিস দেওয়া। যদিও স্যাররা এখন কিন্তু অনেক স্যাররা মানে না, এখনো অনেক স্যাররা মানে না, আমি জানি, আমি স্যারের সাথে মনে করে রাউন্ড দিলে জানি, স্যাররা অনেক স্যাররা যে টিভিতে ক্লাবিং হয় না, স্যাররা মানে কিন্তু তোমাদের ডেভিডসনে দেখবা, ডেভিডসনে ক্লাবিং এর এক নাম্বার রেসপিরেটরি কজের মধ্যে পালমোনারি টিউবারকুলোসিস। অসুবিধা নেই, আমরা পালমোনারি এক নম্বরে বলবো না, এক নম্বর বলবো কি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তোমার লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়ালাইটিস, ঠিক আছে। দুই নম্বরে ব্রঙ্কিয়ালাইটিস বলতে পারো, তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়ালাইটিস, লাং অ্যাবসেস, পালমোনারি ফাইব্রোসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যেটা ওইটাই পালমোনারি ফাইব্রোসিস। হ্যাঁ, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস হয়, পালমোনারি ফাইব্রোসিস, লাস্টে হলো পালমোনারি টিউবারকুলোসিস। এই পাঁচটা কজ তোমাকে ক্লাবিং এর পাঁচটা রেসপিরেটরি কজ মনে রাখতেই হবে। কার্ডিওলজি দুইটা কজ মনে রাখতে হবে, একটা বলা তুমি, একটা বলা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, আর একটা হলো কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। এই দুটো কজ ইয়াতে মনে রাখতেই হবে, ঠিক আছে। আরেকটা কজ আছে হলো তোমার অ্যাবডোমেনে কি কজ মনে রাখতে হবে? সিআই কজের মধ্যে এক নাম্বার মনে রাখতে হবে সিএলজি, ঠিক আছে। দুই নাম্বার বলো। হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে তো তোমার ইন্টেস্টিনাল ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইবিডি, ঠিক আছে। তাইলে তোমার সিএলডি, আইবিডি। এছাড়া তোমার আরেকটা এন্ডোক্রাইনে হয়, সেটা হলো, এটা মনে রাখতে হবে, এটা দিয়ে শেষ, সেটা হলো কোনটা বলো? থাইরয়েড অ্যাক্রোপ্যাথি বলো, থাইরয়েড অ্যাক্রোপ্যাথি। থাইরয়েড অ্যাক্রোপ্যাথিটা হলো ইট ইজ এ স্পেসিফিক সাইন ফর গ্রেভস ডিজিজ। এইটাও থাইরয়েড অ্যাক্রোপ্যাথি গ্রেভস ডিজিজ ছাড়া পাওয়া যায় না, এটা থাইরোটক্সিকোস, এটা হাইপোথাইরয়েডিজম, এন্ডোক্রাইন কজ, একটাই কজ এন্ডোক্রাইনে। থাইরয়েড অ্যাক্রোপ্যাথি এটা স্পেসিফিক সাইন ফর গ্রেভস ডিজিজ। আসলে এটা তোমার অ্যাকচুয়ালি ক্লাবিং না, ক্লাবিং এর মেকানিজমের সাথে যায় না, তবুও ক্লাবিং এর মতো দেখা হয় যেন ক্লাবিংই বলা হয়। এটা হলো যেমন মনে করো গ্রেভস ডিজিজে এক্সোপথ্যালমাস হয়ে যায়, এক্সোপথ্যালমাস কি এটা থাইরোটক্সিকোসিস হয় না, গ্রেভস ডিজিজ হয়, তোমার একটা গ্রেভস ডিজিজ হয়, এক্সোপথ্যালমাস থাইরোটক্সিকোসিস হয়, গ্রেভস ডিজিজ হয়। এক্সোপথ্যালমাস কেন হয়? ফাইব্রোসিস হয়, এখানে ফাইব্রাস কিছু ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়, ফাইব্রাস কিছু তোমার মেকানিজম তো দেখতে পারবা, দেখছি আছে, মানে ফাইব্রাস কিছু ইনফেকশন হয়ে পিছনে অনেকগুলো ফ্যাট জমতে থাকে, তো সামনে দিয়ে চলে আসে। একইভাবে এখানে ফ্যাট জমে, বুঝতে পারছো? এইখানে এই জন্য ক্লাবিং হয়, এইটাকে বলে থাইরয়েড অ্যাক্রোপ্যাথি, ঠিক আছে। কোথায় পাওয়া যায়? গ্রেভস ডিজিজ, মনে রাখবে। তাহলে তোমাদের ক্লাবিং শেষ, এখন চলে আসো এরপরে দেখো ক্লাবিং দেখাতে পারবা। ক্লাবিং কিন্তু তোমার আনিস স্যারের প্রিয় জিনিস, বুঝতে পারছো? ক্লাবিং খুব ইম্পর্টেন্ট, ক্লাবিং তোমাদের এই কজগুলো মনে রাখতে হবে। ক্লাবিং তোমাদের এক্সাম, হ্যাঁ তুমি বলতে পারো ফ্যামিলিয়ার বলতে পারো, ভিডিও করতে ফ্যামিলিয়ার বলবো, যেমন আমারই ক্লাবিং আছে, ঠিক আছে। এই ক্লাবিং বলতে পারো যে ক্লাবিং অনেকেরই ক্লাবিং নেই, কোনো কজ নাই, ফ্যামিলিয়ার বলতে পারো, ফ্যামিলিয়ার বা জেনেটিক কজ, ঠিক আছে। এখন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমাদের যদি ইউনুসার আসে, সাধারণত ইউনুসার যদি মনে করো এক্সটার্নাল হিসেবে আসে, ইউনুসার একটা কোর্সে এটা নিয়ে গতবার এবারে যারা ছাত্রী দিল তাদের মধ্যে একটু ইনস্টিটিউশন হয়ে গেছে, গতবারও ওদের ওইভাবে আমি ইউনুসার যেভাবে বলে সেভাবে বলি নাই। তো স্যার একটা কোশ্চেন করে, সেটা হলো এক্সামিন দ্য রেডিয়াল পালস,
এখন ধরো আমরা পালস করব পালস আজকে শেষ করা যাবে সম্পূর্ণ জেনারেশন শেষ হয়ে যাবে এক্সামিন দ্য রেডিয়াল পালস ঠিক আছে এক্সামিন দ্য রেডিয়াল পালস বললে তোমরা কি করো তখন এখন করো তো এক্সামিনেশন করো তো কে করবো ছোট ইয়াকাটা ছোট পড়ো অনুমতি নাও নাই সবসময় অনুমতি নিতে হবে সবসময় ঠিক আছে ভুলে যাবো নাকি এক্সামিন দ্য রেডিয়াল পালস 15 সেকেন্ড দেখে হবে না 15 সেকেন্ড দেখে চল রেডিয়াল দিলে না রেডিয়াল ভলিউম হচ্ছে আচ্ছা অসুবিধা ওটাও দেখেন বলা শুরু করো ঠিক আছে এখানে পালস রেডিয়াল আছে ভলিউম আর লাগলে দেখবে নিলাম রেগুলার নরমাল নাম্বার কি বললো ক্যারেক্টার ক্যারেক্টার ক্যাটাক্রোটিক ক্যারেক্টার এরপর কে দেখবে এরপর বলে কি অনেকজন বলছে অসুবিধা নেই যে বলার সব মিলে যাবে আপনারা বলেছে এখন করবে পিডিএফ পালসটা বার করো পিডিএফ বার করো একজন আব্দুল্লাহ স্যার বই থেকে পিডিএফ পালস পিডিএফ এ পালস ক্যারেক্টার হলো পালস ডেফিসি ঠিক আছে তোমার ক্যারেক্টার হলো পালস ডেফিসি তোমার ক্যারেক্টার দেখার জন্য কি করতে হবে হার্টবিট দেখা লাগবে দুজন লাগবে একজন হার্টবিট একজন পালস রেট দেখবে আরেকজন অ্যাসিস্ট্যান্ট লাগবে সে হার্ট রেট দেখবে এখানে স্টেটে বসে আর তুমি পালস দেখবে সবগুলা কি আসবে সবগুলা ইসিজি করবে এইটা পালসের ক্যারেক্টার কি পাবা তারা জিজ্ঞেস করবে স্যার পালস ডেফিসিট মানে কি স্যার একটা ফিজিশিয়ানে সবগুলো ভেন্ট্রিকলের সবগুলো কোনো কন্ট্রাকশন উইক থাকে যেহেতু ভেন্ট্রিকুলার ফিলিং হয় না সবসময় ঠিক মতো ডায়াস্টলিক ফিলিং হয় না কোনো কন্ট্রাকশন উইক থাকে এই জন্য সবগুলো পালস পেরিফেরি পর্যন্ত পৌঁছায় না ঠিক আছে কিন্তু আমরা সেখানে হার্ট সাউন্ডটা শুনতে পাবো তাহলে এখানে হার্ট সাউন্ড বেশি হবে না কম হবে বেশি হবে এই কারণে পালসে আমরা কম এই যে ডিফারেন্সটা এটাই হলো পালসের ডেফিসিট ঠিক আছে একটা রোগী তোমাদের এভাবে কোশ্চেন করবে একটা রোগী মনে করো এমআই ডেভেলপ করছে এমআই ডেভেলপ করার পর তার সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে তোমার ডায়াগনোসিস কি এলভি ভেরি গুড তাহলে সেই রোগীটার ক্যারেক্টার কি পাবা পালসাস অল্টারনাস মানে কি একবার স্ট্রং হবে কেন যে এটার মেকানিজম পুরোপুরি ভালো মতো জানা যায় না তোমাদের ম্যাকরোড এইভাবে লাগা নট ওয়েল নো আর কি ঠিক আছে কিন্তু যতটুকু মেকানিজম আমরা বলি সেটা হলো যে মনে করো হার্টটা ফেল করছে তাই না এই জন্য এলভিএফ হয়েছে তা হার্ট ফেল করছে এলভিএফ হয়েছে একবার সে ফেল হার্ট একবার সে ভালো মতো পাম্প করতে পারে না লিভার ভালো মতো পাম্প করতে পারে না ওইবার দুইটা হচ্ছে উইক পালস পরের বার কি হচ্ছে তার একটু ব্লাড বেশি জমে থাকতেছে এই জন্য ফ্ল্যাঙ্কস্টনিক ল অনুযায়ী পরের বার আরেকটা স্ট্রং এই জন্য একটা স্ট্রং একটা উইক একটা স্ট্রং একটা উইক আচ্ছা এরপর চলে আসো পালসাস প্যারাডক্স জিনিসটা কি নরমাল ইন্সপিরেশনে ব্লাড প্রেশার কমে না বাড়ে ইন্সপিরেশনে হার্ট রেট বাড়ে না কমে কম ইন্সপিরেশনে সেকেন্ড হার্ট সাউন্ড ফিউজ হয় না স্প্লিট করে এটা তোমার ডেভিডসন কারণে না ডেভিডসন একটা ল্যান্স আজকে দিয়ে করবে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি এটা মুখস্থ করবাই এটা খুবই বেসিক ফিজিওলজি বেসিক হ্যাঁ 447 পৃষ্ঠা ডেভিডসনের হ্যাঁ দেখো জেবিপি সব কিছুই ইন্সপিরেশনে কমবে
বুঝতে পারছো? সব কিছু ইন্সপিরেশনে কমবে কেন? ইন্সপিরেশনে লাংস বড় হয়ে যায়। লাংস বড় হলে কি হবে? পালমোনারি সার্কুলেশনটা ডিস্টেন্স হবে, ব্লাড লাংসে বেশি জমে যাবে। ব্লাড লাংসে বেশি জমলে কি হবে? পেরিফেরিতে কম যাবে, হার্টে কম যাবে, তাই না? তাহলে লাংসে বেশি জমে গেলে হার্টে যখন কম যাবে তাহলে আউটপুট তখন কম হবে, কার্ডিয়াক আউটপুট কম হলে ব্লাড প্রেশার কমে যাবে। একই সাথে যেহেতু লাংসে জমে যাচ্ছে তাই তখন জেবিপিও কমে যাবে, ঠিক আছে? তাইলে ইন্সপিরেশনে ব্লাড প্রেশার কমে, ইন্সপিরেশনে জেবিপি কমে, ইন্সপিরেশনে কিন্তু হার্ট রেট বাড়ে। মনে থাকবে? হার্ট রেট বাড়ে, এক্সিলারেট করে, ঠিক আছে? কিন্তু এবং সেকেন্ড হার্ট সাউন্ডটা তোমার স্প্লিট করে। সেকেন্ড হার্ট সাউন্ড কি নিয়ে তৈরি হয়? এপি প্লাস পিটু, মানে এওরটার ভাগ বন্ধ হবে আর পালমোনারি ভাগ বন্ধ হবে, এই দুটো কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ড। এই দুটো ফিউজ করে হইলে সেকেন্ড হার্ট সাউন্ড। এপি প্লাস পিটু ইকুয়াল টু হলো সেকেন্ড হার্ট সাউন্ড। আমরা কি দেখি? S2, তাই তো? S2 ইকুয়াল টু A2 প্লাস P2, তাইলে এক্ষেত্রে এই দুটা স্প্লিট করবে, দুইটা সাউন্ড আলাদা আলাদা শোনা যাবে, বুঝতে পারছো? কিন্তু এক্সপিরেশনে দুটা ফিউজ হয়ে যাবে, শুধু দুটো একসাথে শুনতে পাবে, ঠিক আছে? তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড ইন্সপিরেশনে স্প্লিট করবে, ইন্সপিরেশনে হার্ট রেট বাড়বে, ইন্সপিরেশনে ব্লাড প্রেশার কমবে, ইন্সপিরেশনে জেবিপি কমবে। ব্লাড প্রেশার কতটুকু পর্যন্ত কমবে? 10 পর্যন্ত, ঠিক আছে? কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশার 10-এর বেশি কমে তখন আমরা বলি পালসাস প্যারাডক্স, বুঝতে পারছো? কোনো পেশেন্টের যদি ব্লাড প্রেশার 10-এর বেশি কমে তখন আমরা বলি পালসাস প্যারাডক্স। কোন পেশেন্টের জন্য কমতে পারে? সিওপিডি একটা মাস থেকে বলবো না, একটা হার্টের কথা বলবো, অ্যাজমা বলবো না। কনস্ট্রাকটিভ একটা বার বলবো হলো কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইনফিউশন, যেগুলো হার্ট হতে পারবে, ঠিক আছে? তারপরে লিখতে পারবা সিওপিডি, তারপর লিখবা ব্রঙ্কিয়াল অ্যাজমা, এগুলো বলতে পারবো, ক্রনিক অ্যাজমা, সিওপিডি, এগুলো বলতে পারবো, পালসাস প্যারাডক্স, ঠিক আছে? তাহলে পালসাস ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো পালসাস ডেফিসিট, পালসাস অল্টারনাস, পালসাস প্যারাডক্স। এছাড়া ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে কলাপসিং পালস বা ওয়াটার অ্যানিমাল পালস। আমরা পাই হলো কোথায়? অ্যারোটিক রিগার্ডিটেশন। আরো কয়েকটা জিনিস পাই, যেমন আমরা ড্যান্সিং ক্যারোটিড পাই, আমরা পিস্টোসিস পামা পাইতে পারি ফিমোরাল আর্টারিতে, আমরা এই রেডিয়াল আর্টারিতে কলাপসিং পালস পাবো। কলাপসিং পালস কিভাবে দেখতে হয়? এখন আছে ক্যারেক্টার, বুঝতে পারছো? তোমরা নর্মালি পেশেন্টের যদি আমি দেখাচ্ছি ওয়াটার পালস, নর্মালি যদি তোমাদের কোনো অ্যাবনর্মাল পালস মনে না হয়, তোমাদের যদি রোগীর এভিএম না হয়, রোগীর যদি অ্যাটেন্ট ইনফেকশন না হয়, তোমরা ক্যারেক্টার বলবা। ক্যারেক্টার ইজ নর্মাল। ক্যারেক্টার কোথায় থাকে? পালসাস প্যারাডক্স মেজার করার সময় তোমাকে ইন্সপিরেশনে ব্লাড প্রেশার মাপতে হবে, ইন্সপিরেশনে ব্লাড প্রেশার মাপতে হবে, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি এটা থিওরিটিক্যাল, আমরা ওইভাবে মাপি না। একইভাবে ইন্সপিরেশনের সময় যদি আমরা এটা তখন আমরা ভলিউমটা দিতে হবে, প্যারাডক্স আছে কিনা। আমরা তো এটা সার্চে বলা লাগবে, তোমরা থিওরিটিক্যালটাই বলবা। ইন্সপিরেশনে তার ব্লাড প্রেশার দেখতে হবে। ইন্সপিরেশনের ব্লাড প্রেশার কত? ইন্সপিরেশনে ব্লাড প্রেশার দেখতে হবে। থিওরিটিক্যাল বললাম তো, জিনিসটা থিওরিটিক্যাল, জিনিসটা প্র্যাকটিক্যাল না, প্র্যাকটিক্যালি আমরা করি না, ঠিক আছে? হ্যাঁ, এখন সেকেন্ড সময় কি ইন্সপিরেশনে তার ব্লাড ভলিউম, ব্লাডের পালসের ভলিউম কমে যায়, এক্সপিরেশনে তার পালসের ভলিউম বেড়ে যায়। এটা সেই পেরিকার্ডিয়াল ইনফিউশন অথবা তোমার কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস অথবা তোমার সিওপিডির জন্য সেটা তখন বোঝা যায় যে ইন্সপিরেশনের পালসের ভলিউমটা কমে যাচ্ছে, এক্সপিরেশনে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো? ওইটা দেখে আমরা বুঝি তার পালসাস প্যারাডক্স আছে। কিন্তু থিওরিটিক্যালি হলে তোমাকে 10-এর বেশি ব্লাড প্রেশার কমতে হবে, ঠিক আছে? তোমাদের রেডিয়াল পালস দেখতে বলে, তোমরা কি রেডিয়াল পালস দেখো, কিন্তু রেডিয়াল পালসে কী কী জিনিস দেখা যায়? রেডিয়াল পালসে দেখা যায় রেট, লিখে রাখো, রেট দেখা যাবে, রিদম দেখা যাবে। আমরা রেডিয়াল ডিলে দেখবো, রেডিও ফিমোরাল ডিলে দেখবো। আমি তো ক্লাস নিচ্ছি মেডিকেল কলেজে, একটা কথা হলো প্লেস ইউর ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার, ঠিক আছে? ওভারটার এই রিস্টের কোথার উপর এই টেন্ডারটার নাম কি? ফ্লেক্সর কার্পাই রেডিয়ালিস। এটা ল্যাটারালি এই রেডিয়াল কোন বোনসের, প্রত্যেকটা পালস একটা বোনসের উপর দেখতে হবে। কোন বোনসের উপর দেখবো? রেডিয়াল, তাই তো? আচ্ছা, তাহলে এটা দেখলাম। এখন এখানে আমরা কি করতে পারবো? কতক্ষণ দেখবো? পালস যখন তোমার রিদম রেগুলার, তখন আমরা তোমাদের ম্যাকনারি লেখা আছে 15 সেকেন্ড দেখতে হবে, 10 সেকেন্ড দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? 15 সেকেন্ড দেখি, আমরা 15 সেকেন্ড দেখে সেটাকে 4 দিয়ে গুণ করবো, ঠিক আছে? তাই আমরা কি করবো? রেট পাবো। আমরা রিদমটা অ্যাসেস করবো নিজেরাই, 15 সেকেন্ডের মধ্যে রিদমটা রেগুলার না ইরেগুলার, খালি এতটুকু অ্যাসেস করবো। তাহলে রিদমের জন্য রেগুলার না ইরেগুলার, ঠিক আছে? ইরেগুলার যদি হয়ে যায় তখন সেটা রেগুলারলি ইরেগুলার না ইরেগুলারলি ইরেগুলার, ঠিক আছে? রেগুলারলি ইরেগুলার নাকি ইরেগুলারলি ইরেগুলার? ইরেগুলারলি ইরেগুলারের কজ কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। নাম্বার 2
মাল্টিপল এক্টোপিক, মাল্টিপল এক্টোপিক, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন পালস মাল্টিপল এক্টোপিক, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর বিশেষ কার্ডিয়াক অ্যারেস্ট। আচ্ছা তারপর মাল্টিপল এক্টোপিক, Ectopic. অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক, মাল্টিপল অ্যাট্রিয়াল এক্টোপিক, ঠিক আছে? মাল্টিপল অ্যাট্রিয়াল এক্টোপিক, অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক আর মাল্টিপল অ্যাট্রিয়াল এক্টোপিক। অ্যাট্রিয়াল ফ্লাটার থাকলে সাধারণত ভেরিয়েবল ব্লক থাকে। একই সাথে এগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট, আরও তোমাদের ইসিজি মনে হয় তখন পড়ে যে আরও রুটিন করতে গেলে পড়া যেত। ফ্লাটার থাকলে কখনো 2:1 ব্লক থাকে, 3:1 ব্লক, 4:1 ব্লক থাকে। ওই জন্য আমরা এখানে লিখি অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল ব্লক, ঠিক আছে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তোমাদের খালি তোমাদের এর মধ্যে এই মেডিসিন পরীক্ষার জন্য যে জিনিসগুলো দিব আমরা এক্স-রে আর ইসিজি, এটা কি মিজান ভাই করাবে বলছে? না, কিছু তো বলেন না, শুধু এক্স-রে কিছু দেখাইছে। টাকা আমি বলবো আমাদের প্রত্যেকবার এর মধ্যে হয়তো তোমার সবগুলো পাবে ইন্টালেকচুয়াল আর রেগুলারলি না এসবিতে রেগুলার, এসবিতে রেগুলার, কস্ট রেগুলার, ইরেগুলার না, ঠিক আছে? রেগুলারলি রেগুলার কি হতে পারে? ভেন্ট্রিকুলার এক্টোপিক, ভেন্ট্রিকুলার এক্টোপিক, মাল্টিপল ভেন্ট্রিকুলার এক্টোপিক, ঠিক আছে? নির্দিষ্ট বিট পর বাই জেমিনি হচ্ছে মনে করো, একটা হচ্ছে একটা ভালো হচ্ছে, একটা খারাপ হচ্ছে, একটা ভালো হচ্ছে, একটা খারাপ হচ্ছে, ঠিক আছে? এটা জেমিনি হচ্ছে, এরকম হতে পারে। ওটা তোমাদের ধরে না, তোমরা ইরেগুলারলি এইগুলোই মনে রাখো, ঠিক আছে? আচ্ছা তাহলে রিদম গেল, রিদমের পর এখন চলে আসো ভলিউম। ভলিউম আমরা কোথায় দেখবো? ভলিউম আমরা ব্রাকিয়াল আর ক্যারোটিডে দেখবো, ভেরি গুড, ঠিক আছে? আমরা ক্যারেক্টার কোথায় দেখবো? ক্যারেক্টার কোথায় দেখবো? ব্রাকিয়াল। ক্যারেক্টার তোমার রেডিয়াল পালসে দেখা যাবে না, ঠিক আছে? দেখতে পারবো আমরা কিছু জিনিস দেখতে পাবো। আমরা ক্যারেক্টার কি মনে করো তোমার পালসাস অর্ডারনাস, তাই না? একটা উইক বিট আসবে, একটা স্ট্রং বিট আসবে, এটা আমরা কোথায় দেখবো? ব্রাকিয়াল। পালসাস ডেফিসিয়েন্ট ওটা আমরা ওই ব্রাকিয়ালে দেখে অ্যাসেস করতে পারবো ওর সাথে। ক্যারেক্টার কিন্তু আলাদা জিনিস আছে, যদি জিজ্ঞেস করে ক্যারেক্টার কোথায় দেখবো, তোমরা স্যার আমরা ব্রাকিয়ালে, ঠিক আছে? ম্যাকলয়েডে তোমাদের ব্রাকিয়ালে লেখা আছে, বললাম যে ব্রাকিয়াল পালস অ্যাসেস দ্য ক্যারেক্টার এন্ড ভলিউম অফ দ্য পালস। এইখানে রেডিয়াল পালসের মধ্যে কিন্তু ক্যারেক্টার লেখা নাই, ঠিক আছে? খালি কলাপসিং একটা ক্যারেক্টার দেখা যাবে। কলাপসিং পালসটা দেখার জন্য আমরা রেডিয়ালি দেখি, ঠিক আছে? কলাপসিং পালসটা আমরা কিভাবে দেখি? কলাপসিং পালসটা রোগীকে পেশেন্টকে আমরা বসাই, তোমাদের এখানে ছবিও আছে, ম্যাকলয়েডের ছবিও আছে, ম্যাকলয়েডের ছবিও আছে। এই ছবিটা সবাই দেখে নাও। হ্যাঁ, হাত উঁচু করতে হবে, দেখছো? সবাই দেখছো? ছবিটা দেখছো? ম্যাকলয়েডে আজকেই পালসটা সবাই দেখে দেবা। এই যে এই এক্সামিনেশনটা পড়াচ্ছি, এক্সামিনেশনটা আজকে রুমে যে ক্লিয়ার করে দেবো। বসো কষ্ট করে। পালসটা দেখার জন্য তোমার আমরা নরমালি পালস ফিল করব ফিঙ্গার পালস দিয়ে, এই দুইটা আঙ্গুলের ফিঙ্গার পালস দিয়ে, ঠিক আছে? কলাপসিং পালস দেখার জন্য আমরা ফিঙ্গারের বেস করব, এই জায়গাটা ফিঙ্গারের বেস দিয়ে আমরা ফিঙ্গারের বেসটা পালসের উপর রাখবো। তারপর এই পেশেন্টটা এইটা ফিল করতে থাকবে পালসটা, তারপর সাডেনলি পেশেন্টের হেডের উপর হাতটা উঠাবো। তাহলে কি হবে? কলাপসিং পালসে এমনি তার অ্যাওর্টিক রিগার্ডিটেশন, তখন আমাকে হাতে ওঠানোর পর ধাক্কাটা ওই একটা স্ট্রং ভলিউমের পালস আছে, ধাক্কাটা জোরে লাগে, বুঝতে পারছো? তখন আমরা বলবো এটা কলাপসিং পালস প্রেস করা, ঠিক আছে? আচ্ছা এটা গেল কলাপসিং পালস। এছাড়া আমরা পালসাস অল্টারনাস, পালসাস ডেফিসিয়েন্ট, পালসাস প্যারাডক্সাল দেখার জন্য আমরা ক্যারেক্টার দেখার জন্য আমরা ব্রাকিয়াল পালসিং হাত রাখবো। তাহলে ব্রাকিয়াল পালসে আমরা ক্যারেক্টার দেখবো, ভলিউম দেখবো। আমরা ক্যারোটিড পালসে কি দেখবো? ব্রাকিয়াল পালসে আমরা কিভাবে দেখবো? বা এই বুড়ো আঙুল দিয়ে না এটা দিয়ে? আগে ছিল বুড়ো আঙুল, তোমাদের তো দিচ্ছি না। তোমাদের এই 13 এডিশনের ম্যাকলয়েডে ছিল থাম্ব, ঠিক আছে? কিন্তু 14 এডিশনের ম্যাকলয়েডে দিয়ে দিতে দুই আঙুল। ভেজাল হয়ে গেছে। এই দেখো এই দুই আঙুল, ঠিক আছে? বুঝতে পারছো? এইটা নিয়ে অবশ্য স্যাররা তোমাদের সাথে, আমি আশা করি স্যাররা তোমাদের সাথে ঝামেলা করবে না। তোমরা বুড়ো আঙুল দিয়ে দেখো অথবা দুই আঙুল দিয়ে দেখো। যদি দুই আঙুল দিয়ে দেখার পর ঝামেলা করে, তাহলে আমি তখন স্যারকে কারেকশন করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আপনি থাকবেন। নতুন বই থেকে যদি স্যারদের বলার পর স্যাররা থাকে মানে না থাকলেই শেষ, যা থাকবে না সেটা। টেক্সট বই থেকে বলার পর যদি কোনো স্যার থাকবে, আমি সেটা স্যারকে কারেকশন করে দেবো। আমি তো পরীক্ষা থাকবো, স্যারকে কারেকশন করে দেবো, সেটা একটা বই বলতে, হ্যাঁ? তাইলে আমরা এখন পাস দেখার সময় প্রথমে তখন কি স্যার বুড়ি আঙ্গুল দিয়ে করবো স্যার? তাকে তোমরা একটু সামনে ব্যাক করো, আপনি হ্যাঁ তো বলবেন, অসুবিধা নেই, সারা লিভার আমাদের সারা লিভার দেখার সময় আমরা আলতো করে প্রথমে সালাম দিব, আসসালামু আলাইকুম, ঠিক আছে ভালো আছেন আপনারা, আমি একটু পরীক্ষা করে দেখবো, বলবা ইংরেজিতে পারলে ইংরেজিতে বলো, বাংলায় পারলে বাংলায় বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর ইংরেজি বুঝবেন, ইংরেজি রোগী বোঝার দরকার নাই, স্যার বুঝলেই হবে।
বুঝলে ছেলে স্টুডেন্ট স্মার্ট। যাই হোক, তারপর তুমি বললা এইটা একটু সেমি ফ্লেক্স করে রাখো, একটু সেমি ফ্লেক্স, পুরোপুরি এরকম করে পাস দেখবা নাকি, ঠিক আছে? একটু সেমি ফ্লেক্স করে রাখো, ঠিক আছে? সেমি ফ্লেক্স করে এই দুইটা ফিঙ্গার তুমি আলতো করে এই দুইটা দিয়ে চাপ দিবা, ঠিক আছে? চাপ দিয়ে রেডিয়াল পাসটা বুঝতেছো। কত সেকেন্ড দেখবা, ঘড়ি দেখবা, ঘড়ি দেখে 15 সেকেন্ড তাকায় থাকবা ঘড়ির দিকে, ঠিক আছে? 15 সেকেন্ড তাকায় থাকলে তুমি এর মধ্যে রেট বুঝে ফেললা, রিদম বুঝে ফেললা। তারপরেই তুমি রেডিও রেডিয়াল ডিলেতে চলে যাবা, দুইটা রাখবা, দুইটা রেখে রেডিও রেডিয়াল ডিলে হচ্ছে না একই সাথে হচ্ছে সেটা দেখবা, একই সাথে রেডিও ফিমোরাল ডিলে বুঝে ফেলবা, ঠিক আছে? এটা বুঝলাম। এরপরে তোমার কাছে তোমাকে কি করতে বলছে স্যার? এক্সামিন দা রেডিয়াল পাস। রেডিয়াল পাস এক্সামিন করতে বলে তুমি এখন ভলিউম কিভাবে দেখবা, ক্যারেক্টার কিভাবে দেখবা, দেখা যাবে? দেখতে হবে, স্যারের কথা হলো এইটাই। রেডিয়াল পালস বললেও তখন তোমাকে এরপরে টুকিটা ব্রাকিয়াল পালসে হাত দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ ব্রাকিয়াল পালসে হাত দিতে হবে। তুমি রেডিয়াল ভলিউম বলবা কিভাবে? না, এটা বলবে না, এটা ইউনুস স্যার বলবে তো। ইউনুস স্যারের সিকোয়েন্স এইটা, এটা আমি গতবার ওদের শিখাই নাই জন্যই একজনের পরীক্ষা নিয়ে ঝামেলা হয়েছিল, পরে স্যার ও পাস করে গেছে, সমস্যা হয় নাই। এবার এটা কিন্তু সাপ্লিতেও স্যার জিজ্ঞেস করতে পারবো, স্যারের এক্সামিন দ্য রেডিয়াল পালস। এটা স্যার এই কোশ্চেনটা কেন করে আমি ব্যাখ্যা তোমাদের দিতে পারবো না, এটা স্যারের ইচ্ছা, আমি কি বলবো? কিন্তু এক্সামিন দ্য রেডিয়াল পালস বলে আমি যদি তোমার কি খালি এতটুকু দেখাও, স্যার তোমাকে বকা দিবে তুমি ভলিউম দেখো নাই, ক্যারেক্টার দেখো নাই, তুমি কেন ব্রাকিয়াল দেখো নাই, কেন ইয়া দেখো। স্যার রেডিয়াল পালস বলুক, স্যার যাই বলুক, তোমরা এই কয়েকটা জিনিস অন্তত রেডিয়াল, ব্রাকিয়াল, ক্যারোটিড দেখে রেডিয়াল দিলে, রেডিও ফিমোরাল দিলে দেখে শেষ করবা। মনে থাকবে সবার? এটা কিন্তু তোমাদের আজকে পুরো করে দিলাম, মনে থাকবে সবার? স্যার বলবে রেডিয়াল পালস, তোমরা রেডিয়াল দেখবা, তারপর ব্রাকিয়াল দেখবা, ক্যারোটিড দেখবা। ব্রাকিয়াল কি কি দেখবা? এই দুইটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে ক্যারোটিড দেখার জন্য কি করতে হবে? ক্যারোটিড দেখার জন্য পেশেন্টের হেডকে অন্যদিকে টার্ন করে নিতে হবে। আমরা ক্যারোটিড কোথায় দেখবো? ক্যারোটিড তোমাদের আমি গতদিন তোমাদের পড়েছি, স্টার্নোক্লেডম মাস্টারের দুইটা হেড আছে, একটা হলো স্টার্নামের, আরেকটা হলো ক্লাভিকলে, আরেকটা হলো স্টার্নামের মধ্যে আছে, তাই না? এই স্টার্নাল হেডের অ্যান্টেরিয়র বর্ডার যেটা, এই অ্যান্টেরিয়র বর্ডারের মিডিয়ালি তোমাকে এই দুইটা আঙ্গুল রাখতে হবে। এখানেও দুই আঙ্গুল, এখানেও দুই আঙ্গুল, এখানে তো স্যার এখানেও দুই আঙ্গুল। সবগুলো তো চেঞ্জ করে দিচ্ছে। এই দেখো ম্যাকলার দেখো চেঞ্জ করে দিচ্ছে। সামনেই তো দেখা যায় দুই আঙ্গুল। কালকে তো স্যার চেঞ্জ করে দিচ্ছে। আমাদের স্যার জায়গা না, সবগুলো দুই আঙ্গুল দিয়ে লিখছে তো, পুরো আবার লিখছে তো। স্যার আমরা সামনে ফলো করি জানা বলে পরে কোডিং করবা একই জিনিস আবার ওরা লিখছে তো, কোডিং করলে তো ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার, ঠিক আছে? একই জিনিস, শোনো আমার কথা শোনো। এই দুইটা পাস তোমরা যদি থাম দিয়েও দেখো, সাধারণত রাখতে হবে, ঠিক আছে? জানাও না ঠিক আছে? দিয়ে গেলে দেখাই দেখো সব জায়গায় দিয়ে যদি তোমরা এই দুইটা দিয়েও দেখো তাও সমস্যা নেই, তোমাদের ম্যাকডোনাল্ডে এই দুইটা লিখেছি, কিন্তু তোমাকে ডাইরেক্ট এইখানে মনে রাখতে হবে, এখানে যখন তুমি দেখবা, সাইতে বললো যে আমরা তো বসে তাল মিলাতে পারছি তবে এটা কিন্তু এই দুইটা আঙ্গুল দিয়ে দেখার নিয়ম আগের বই ইয়া ছিল, কারণ তোমরা যদি ইংলিশ মুভিগুলোও দেখো না, ওরা কিন্তু যখন একটা কিছু করে, ওরা সেটা মনে করে সে সাইন্টিফিক্যালি করে, সেটাতে আঙ্গুল দেয়, এই আঙ্গুল দিয়ে করা আর এই আঙ্গুল দিয়ে করা একদম না, সহজ হলো এইটাই। যাই হোক, মনে রাখতে হবে কখনো দুইটা একসাথে দেওয়া যাবে না, তোমার ক্যারেক্টার দুইটা একসাথে যাবে না। এইখানে বেশি চাপ দেওয়া যাবে না, কারণ কি? ওই বডি থেকে তুমি সেটাকে স্কুল করে কি হবে, ভেরি হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমি পালস শেষ, তাহলে আমি এখানে রেট দেখবো, রিদম দেখবো, আমি এখানে ভলিউম দেখবো, ক্যারেক্টার দেখবো, ভলিউম আর ক্যারেক্টার, বুঝতে পারছো? তারপরে আমি এখানেও ভলিউম দেখবো, ক্যারেক্টারও ভলিউম দেখবো, আমি রেডিয়াল ডিগ্রি দেখবো, রেডিয়াল ফিমোরাল ডিগ্রি দেখবো, ক্লিয়ার? হ্যাঁ, কি হবে? বলে না যে শর্ট টেস্ট করবে, বলে না যে তোমরা নরমাল রেট আর রিদমটায় কোনো সমস্যা থাকলে তখন সেটা রেটটা দিয়ে আসো, রিদম বলে দেয় তো এখানে তোমাদের তো গতবার তো এই জন্য মেডিসিন তো আমরা অনেক পাস না অনেক, তোমরা খালি এই কয়েকদিন খুব সিনসিয়ার হও, তাহলে দেখবে তোমার পাস হয়ে যাবে। এই এখন আজকে যেটা পড়াবো সেটা বাসায় যে আজকে দেখে দিয়েছো, ঠিক আছে? ঠিক আছে? অ্যানিমিয়া, জন্ডিস, সায়ানোসিস, নিড নট পাস, ক্লাবিং, এগুলো কিন্তু মোটামুটি শেষ। আচ্ছা, জেনারেল ইনফেকশন, এরপরে ছিল সব ব্লাড প্রেশার। আজকে শেষ করে জেনারেল ইনফেকশন, আর দুটো জিনিস পড়বো, ব্লাড প্রেশার আর ইডিমা, এই দুটো জায়গায় জেনারেল ইনফেকশন আর ব্লাড প্রেশারটা